আমরা আজকে মহান মে দিবসের খুব কাছাকাছি সময়ে পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস উপলক্ষে এই আয়োজনে অংশ নিচ্ছি। এখানে আমাদের প্রতিনিধিগণ যে কথা বলেছেন সেটা হলো যে একটা সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কর্মক্ষেত্রে মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষা মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যকর এবং মানবিক কর্ম পরিবেশ নিশ্চিত করা, এই উদ্দেশ্যটাকে সামনে রেখে এই সমস্ত আয়োজন। একটু আগে ডক্টর মাহদি আমিন যেটা বলেছেন যে একটা দেশের উন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটার গুরুত্বপূর্ণ অংশ শ্রমক্ষেত্রে। আমরা অনেকেই অনেক কিছুই দাবি করি, খুব ক্ষমতা মনে হয়, কিন্তু আমরা ভুলে যাই আর কি যে উৎপাদন, সৃষ্টি, এটা হলো প্রধান। আমরা রাজনীতিবিদরা, আমরা অন্যান্য সংগঠনগুলির যখন বলি যে হরতাল করতে হবে, কাজ বন্ধ করে দিতে হবে, আসলে কে বন্ধ করে কাজ? যে কাজ করে সে না বন্ধ করতে পারে, আর যারা কাজ করে তারা তো শ্রমজীবী মানুষ। অর্থাৎ আন্দোলন সংগ্রামেও তো মূল শক্তিটা হলো শ্রমজীবী মানুষ, উৎপাদনের মূল শক্তিও তারাই। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমরা যা খাই তাও উৎপাদন করে শ্রমজীবী মানুষ, আমরা যা গায়ে দিই তাও উৎপাদন করে শ্রমজীবী মানুষ, আমরা আমাদের জীবন জীবিকার প্রাসঙ্গিক সবকিছুই শ্রমজীবী মানুষ করে। শুধু আলো, বাতাস, পানি আল্লাহ যা দিয়েছেন ওটা বাদে তাকে সবকিছুই তো শ্রমজীবী মানুষের হাত ধরেই আসে। সেই মানুষগুলিকে শুধু তার কল্যাণের জন্য না, আমাদের সবার কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য এমন একটা কর্ম পরিবেশ দিতে হবে যে কর্ম পরিবেশ তাকে সুরক্ষা দেয়। তাকে সুরক্ষা না দিলে কি শুধুই তার বা তার পরিবারের ক্ষতি? এখানে শিল্পর মালিকরা উপস্থিত আছেন, তারা তো শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তারা তো তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করেন। এই অভিজ্ঞ শ্রমিকরা, প্রশিক্ষিত শ্রমিকরা যদি অস্বাস্থ্যকর কর্ম পরিবেশের জন্য কিংবা অনিরাপদ কর্ম পরিবেশের জন্য যদি মারা যায় অকালে, ক্ষতিটা কি শুধু তার পরিবারের হয়, নাকি ওই শিল্পেরও হয়, নাকি দেশেরও হয়? বিবেচনা যদি আমরা এইভাবে করি তাহলে আমরা দেখব যে একটা স্বাস্থ্যকর, নিরাপদ, মানবিক কর্ম পরিবেশ শুধু শ্রমিকের স্বার্থে না, শিল্পের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষিত মাথায় রেখে আমরা যখন আলোচনা করব তখন একটা রাষ্ট্র হিসাবে ভাবতে হয় যে কিভাবে এটা সম্ভব হবে। ইয়েস, ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ, নীতি গুরুত্বপূর্ণ, পরিকল্পনা গুরুত্বপূর্ণ, কিন্তু এর কোনোটাই বাস্তব পরিবর্তন সম্ভব করবে না। এর জন্য আইন পরিবর্তন করতে হবে, এর জন্য বিধিমালা পরিবর্তন করতে হবে, এর জন্য প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে। নিলেন আপনি সেটা, এখন আপনি আইন করলেন কিন্তু তার প্রয়োগ যথাযথ হলো না। আপনি বিধি করলেন কিন্তু সেটা বাস্তবায়ন হলো না। একটু আগে আমাদের মালিক পক্ষের প্রতিনিধি বক্তৃতা করতেছিলেন, একটা সময় একটা বিষয় বলতে যাই একটু দেখলাম হাসতেছিলেন আর কি, যে আমরা অনেক কনভেনশন র্যাটিফাই করেছি। হ্যাঁ, এই ব্যাপারে আমরা বহু দেশের জন্য দৃষ্টান্ত, গোটা সাউথ এশিয়ায় আমরা রেকর্ড করেছি, গোটা হয়তো এশিয়াতেই আমরা রেকর্ড করে ফেলেছি। বাট
এটা ভালো না তা না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বলা যায় যে আমরা একটা অগ্রসর হয়েছি, কিন্তু এটা বাস্তবায়নটা আরো গুরুত্বপূর্ণ। এখানে সুধীমণ্ডলী, আপনাদের মনে থাকার কথা, আপনাদের জানা থাকার কথা কি যে আমরা তো মাত্র স্বাধীন বাংলাদেশে তো আমরা মাত্র কয়েকটা কনভেনশন রেটিফাই করেছি, 10টা। 29টা কনভেনশন আমরা ইনহেরিট করেছি। আমরা যখন স্বাধীন হই 1971 সালে, তখন 72 সালের জুন মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আইএলও ডিজির সঙ্গে বসে তারা চুক্তি করে, আমরা আইএলওর মেম্বারশিপটা আগেই পেয়ে গেছি, এটা কনফার্ম হলো। আমরা এগুলো ইনহেরিট করলাম 29টা কনভেনশন, কিন্তু সেই 29 কনভেনশনও কিন্তু পাকিস্তান আমলে হয় নাই। অনেক গুরুত্বপূর্ণ কনভেনশন পাকিস্তানও ইনহেরিট করেছে। ইনহেরিট করেছে কোত্থেকে? ব্রিটিশ ইন্ডিয়া। তখন ভারতবর্ষ স্বাধীন ছিল না, ভারতবর্ষ ছিল ব্রিটিশের অধীন, কিন্তু ভারতবর্ষের একটা ডোমিনিয়ন স্ট্যাটাস ছিল। ওই ডোমিনিয়ন স্ট্যাটাসে ভারতবর্ষ আইএলওর প্রতিষ্ঠাতা সদস্য হয়েছে, কনভেনশন রাটিফাই করেছে। ভাবতে পারো 1919 সালে যখন আইএলও হয়, তার প্রতিষ্ঠাতা সদস্য বলে আমরা দাবি করি বাংলাদেশ। কেন? কারণ আমরা এর আগে পাকিস্তানের অংশ ছিলাম, তার আগে পাকিস্তান ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল, এবং ব্রিটিশ ইন্ডিয়া আইএলওর প্রতিষ্ঠাতা সদস্য। অতএব আমরাও আইএলওর প্রতিষ্ঠাতা সদস্য, যদিও আমাদের জন্ম হয়েছে 1971 সালে, কিন্তু 1919 সালে প্রতিষ্ঠিত আইএলওর আমরা প্রতিষ্ঠাতা সদস্য দাবি করি। কাজে আমাদের মালিক পক্ষের প্রতিনিধিকে বলি যে আপনার 39টা কনভেনশন বাংলাদেশ সরকার রাটিফাই করে নাই, এর মধ্যে 29টাই আমরা ইনহেরিট করেছি। আমরা চায়নার মতো শক্তিশালী না যে আমরা বলে দেব যে তাইওয়ান যতগুলি কনভেনশন রাটিফাই করেছে আমরা ততগুলি করব না। এটা হয়েছে। তাইওয়ান যখন আইএলওর মেম্বার ছিল, চায়না যেটা মেইনল্যান্ড চায়না আইএলওর সদস্য ছিল না, তারা আইএলওর সদস্য হয়েছে মাত্র কিছু দিন আগে, আমাদের অনেক পরে। যখন তারা সদস্য হলো, তখন তাদেরকে বলা হয়েছিল যে তাইওয়ান যত কনভেনশন রেটিফাই করেছে তোমরা অ্যাডপ্ট করো। এগুলেন তারা রাজি হয় নাই, এবং তার অতখানি শক্তি ছিল যেটা রেটিফাই না করে পারছে, আমরা পারি নাই। কিন্তু বলেন যে আমরা যত কনভেনশন রেটিফাই করেছি, আমরা কি তার সব বাস্তবায়ন করতে পারছি? আমরা তো আইএলও কনভেনশন নাম্বার 1ও রেটিফাই করেছি, যেটা মে দিবসের যেটা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন, দৈনিক 8 ঘন্টা কাজ। 1886 সালে শিকাগোর হে মার্কেটে শ্রমিক আন্দোলনের যে সাথীরা মারা গেল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএলওর প্রথম কনভেনশন, যেটা ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছিল, ওয়াশিংটন কনভেনশন নামে পরিচিত, সেই কনফারেন্সে যে প্রথম যে কনভেনশন রাটিফাই হয়, এটা হলো আইএলও কনভেনশন নাম্বার 1, এবং ওটা ছিল দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। ইন্টারেস্টিং, ওয়াশিংটনে বসে যে কনফারেন্স, সেই কনফারেন্সে গৃহীত 8 দফা আইএলও কনভেনশন নাম্বার 1 আমরা রাটিফাই করেছি। আমরা মানে ব্রিটিশ ইন্ডিয়া, আমেরিকা কিন্তু এখনো রাটিফাই করেনি। এখন ব্যাপার হচ্ছে যে আমরা কনভেনশন নাম্বার 1 রাটিফাই করেছি, কিন্তু বুকে হাত দিয়ে বলি আমরা যে বাংলাদেশে শতকরা কত ভাগ শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে, কিংবা কত ভাগ শ্রমিক দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করতে বাধ্য হয়। আমাদের দেশে তো এমনকি অর্গানাইজ সেক্টরের কিছু প্রতিষ্ঠানে সরকারের সঙ্গে আলোচনা ক্রমেই 8 ঘন্টার কাজের সময় বাড়ায় নিচ্ছে। অর্থাৎ জাস্ট কন্ট্রাডিক্টরি টু the international standard we have adopted, ratified. আপনি আইএলও কনভেনশন রাটিফিকেশনের অব্লিগেশন কি বুঝি আমরা?
আপনি এটা সবরেইন ট্রিটি। আপনি যখন একটা রাষ্ট্র আন্তর্জাতিক কোনো সংস্থার সঙ্গে চুক্তি করেন তখন এটাকে বলে সবরেইন ট্রিটি। এটা বদলানো যায় না। আপনি 10 বছর পরে আপনি একবার সুযোগ পাবেন যে আপনি কনভেনশন যে রেটিফাই করেছেন ওটা ডিরেটিফাই করবেন কিনা। 10 বছর পর পর আপনি 10 বছর পরে না করেন তাহলে আবার 10 বছর অপেক্ষা করতে হবে। এবং আইন মানে ওখানকার নিয়ম বলে যে আপনি যদি আইএলও একটা কনভেনশন রেটিফাই করেন আর আপনার দেশের আইন যদি তার সঙ্গে সংগতিপূর্ণ না হয়, আপনার আইএলওর কনভেনশন বদলাবে না, আপনার দেশের আইন বদলাইতে হবে। কাছে আইএলও কনভেনশন রেটিফিকেশন এত হালকা ব্যাপার না, যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি আর কি। কিন্তু যা হচ্ছে সেটা হলো আপনি কনভেনশন 87-98 রেটিফাই করেছেন, আপনি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কি পূর্ণাঙ্গভাবে আছে আমাদের দেশে? ফ্রিডম অফ কালেক্টিভ বার্গেন কি আমরা এনশিওর করতে পারি? আপনি এসেনশিয়াল সার্ভিসেস অ্যাক্ট তো আমাদের দেশের বিভিন্ন এসেনশিয়াল সার্ভিসে ধর্মঘট নিষিদ্ধ করে দেয়। তো ধর্মঘট নিষিদ্ধ করে দিলে কালেক্টিভ বার্গেনের সুযোগ থাকে কোথায়? মালিক যদি জানে যে আমি ধর্মঘট করতে পারবো না, আমার সঙ্গে যৌথ দল কর্মসূচিতে সে কি ভালোভাবে রাজি হবে নাকি? হবে না তো। অর্থাৎ আপনি আর একটা আইন দিয়ে আপনি আর একটা অধিকারকে আপনি সীমিত করে দিয়ে দিচ্ছেন। আল্লাহ অসীম মেহেরবানি। একটু আগে মাহাদি বলতেছিল আর কি যে বিএনপি শাসন আমলে শ্রমক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে। ইয়েস, আপনি সবাই বলতেছি আমরা ত্রিপক্ষীয় আলোচনার কথা। এই ত্রিপক্ষীয় আলোচনার বেসিস হলো আইএলও কনভেনশন নাম্বার 144 অন ট্রাইপার্টাইট কনসালটেশন, এবং এই কনভেনশন র্যাটিফাই করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। যার ফলে আমরা ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছি, ওই নিয়ে আমরা আলোচনা করি। শুধু এটা না, আমরা সবাই জানি যে আমরা যদি প্রশিক্ষিত না হই, আমরা যদি লেখাপড়া না করি, তাহলে আমরা কালেক্টিভ বার্গেনিংয়ে ভালো করতে পারবো না। আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইনস্টিটিউট ছিল শুধু একটা, টঙ্গীতে। শহীদ জি আরো নতুন 3টে ইনস্টিটিউট করেছেন, চিটাগং, রাজশাহী এবং খুলনায় IRI। তার মানে কি যে আমরা যদি বলি এডুকেশন, আমরা যদি বলি স্কোপ টু বার্গেইন বা স্কোপ টু ডিসকাস, এই সবটা সেই সময় করা। এমনকি শ্রম আইন একটা মারাত্মক গুরুত্বপূর্ণ সংশোধন উনি করে গেছিলেন। আমরা যখন ধরেন 69 সালে যখন কালেক্টিভ বার্গেনিং করতে আসলাম, এই যে এখন শ্রম ভবন যেটা, এটা শুধু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ লেবার অফিস। তার ওখানে আসতাম যখন আমরা বার্গেনিং করতে, মালিক পক্ষ থেকে একজন ম্যানেজার আসতো কিংবা একজন ছোটখাটো অফিসার আসতো আর কি। তারা কোনো সিদ্ধান্ত দিতে পারতো না, বারবার ডেট চেঞ্জ হতো। আমি একদিন আলাপ করলাম প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে, উনি কিছুদিন পরে দেখলাম তখন তো প্রেসিডেন্সিয়াল অর্ডারে চেঞ্জ হতো, উনি চেঞ্জ করে দিলেন আইন একটা, যে এখনো দেখবেন আপনি আইনে আছে যে মালিক পক্ষের প্রতিনিধি হবে, তার মানে ক্ষমতা সম্পন্ন হবে, যে এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে, এবং তারা যদি কোনোদিন না আসে, ইট উইল বি এ পানিশেবল অফেন্স। আগে ছিল না এই আইন। আমাদের স্বার্থে এরকম বড় আইন, এরকম ভালো আইন করেছেন। এবং এখানে আমরা লেবার ডিপার্টমেন্টে যারা আছেন, ইন্সপেকশনে যারা আছেন, তারা জানেন যে আগে আমাদের অনেকগুলি শ্রম আইন ছিল, প্রায় 18-20টা শ্রম আইন ছিল, এবং এর মধ্যে এক আইনে এক রকমের বলা আছে, আর এক আইনে আরেক রকমের বলা আছে। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এটা সমন্বিত করলেন লেবার কোর্টের মাধ্যমে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ শ্রমক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন ঘটে গেল এই লেবার কোড প্রণয়নের মাধ্যমে। জাস্টিস কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে ওই কমিশনে আমরাও ছিলাম, হয়েছে এটা। আপনার শ্রম বিধিমালা পরিবর্তন, আমাদের দেশে অনেক মেজর সেক্টরে প্রথম মিনিমাম ওয়েজ হয়েছে বিএনপির আমলে। আপনি বিড়ি শ্রমিক বলেন, পরিবহন শ্রমিক বলেন, লবণ শ্রমিক বলেন, আপনি অসংখ্য, আমি মিনিমাম ওয়েজেস বোর্ডের মেম্বার ছিলাম, আমি বলতে জানি আর। এবং ওই মিনিমাম ওয়েজেসের মাধ্যমে তারা কিন্তু শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়েছে, তার আগে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতিও দেওয়া হয় নাই। এই বাস্তবতা আমাদের মনে রাখতে হবে।
এবং এই সঙ্গে আমি যেটা বলতে চাইছি যে সেটা হলো যে আপনার আমাদের এখন নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয় বলা হয়েছে যেগুলো আপনারা জানেন, আমি আলাপ করতে চাচ্ছি না। বেসিক জিনিস, শ্রমিকের অধিকারের বিষয়, তার স্বাস্থ্য নিরাপত্তার বিষয়, তার ওল্ড এজ বেনিফিটের বিষয়, তার সামাজিক সুরক্ষার বিষয়, এই বিষয়গুলি এখানে প্রাসঙ্গিক। কিন্তু এটা করতে হলে তো প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে। আজকে আপনার যেটা মানে কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তার কথা বলতেছেন, এটা এনশিওর কে করবে? আপনার সেই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সক্ষমতা কতটা? আপনি ইন্সপেক্টরেট অফ ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট আমাদের ডাইপে যারা আয়োজন করতেছে, যাদের প্রধানত যাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করা, তাদের সক্ষমতা কতখানি? আপনার এখানে বাংলাদেশে আমাদের রেজিস্টার্ড ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্টের সংখ্যা হলো ৮৩,৭১৪টা। কারখানা বা প্রতিষ্ঠানের সংখ্যা আরো অনেক বেশি, তারা রেজিস্টার্ড না। ধরেন রেজিস্টার যেটা, এটাও যদি আমরা হিসাবে ধরি, তাহলে এই ৮৩,৭১৪টা শিল্প এবং ফ্যাক্টরি এবং এস্টাবলিশমেন্ট, তাদের স্বাস্থ্য সুরক্ষা আইন যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব যাদের, সেই এখানে আপনার ইন্সপেক্টরের সংখ্যা, সেফটি ইন্সপেক্টরের সংখ্যা মাত্র ৪৫ জন। ৮৩,৭১৪টা শিল্প এবং প্রতিষ্ঠান। এখন বলতে পারেন প্রতিষ্ঠানের জন্য আমাদের জেনারেল ইন্সপেক্টর আছে ২৪২ জন, কিন্তু প্রতিষ্ঠানেরও তো স্বাস্থ্য নিরাপত্তার বিষয় আছে। শুধু জেনারেল না, জেনারেল তো সব ব্যাপারেই আছে। আপনি সব মিলে আমাদের ইন্সপেক্টর আছে ৪৩৪ জন মাত্র, সব মিলে। এবং আমি একটু হিসাব করে দেখলাম যে সব মিলে, এবং এও যে ইন্সপেক্টর দেখতেছেন, আমি সংখ্যা বলতেছি, এটা তো আরো অনেক কম ছিল। রানা প্লাজার হত্যাকাণ্ডের পরে মানে আন্তর্জাতিক চাপের মুখে আমাদের সরকার রাজি হয়ে আর নতুন ইন্সপেক্টর নিয়োগ করছে অনেক। কিন্তু তারপরেও দেখেন আমাদের ইন্সপেক্টরের পদ আছে ৭২১ জন, আছে মাত্র ৪৩৪ জন। থাকে না কেন? আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেও থাকে না। থাকে না এই জন্য যে তাদের মর্যাদা যথেষ্ট না, তাদের প্রমোশনের সুযোগ কম। তারা লেবার ডিপার্টমেন্টে যোগদান করে তারা চেষ্টা করতে থাকে অন্য কোথাও একটা চাকরি পাওয়া যায় কিনা। এখানে সুযোগ সুবিধা নাই তা না, ডিসঅনেস্ট হলে এখানেও পয়সাপাতির ব্যবস্থা আছে, কিন্তু সবাইকে পয়সাপাতি চায় নাকি? মর্যাদা চায়। সবাই তো বেশিরভাগ মানুষ তো ভালো থাকতে চায়। যারা ভালো থাকতে চায় তারা এখানে থাকতে চায় না, কারণ এটাতে মর্যাদাও কম, প্রমোশন সুযোগ অনেক কম। কারণ আপনার ইন্সপেক্টর ধরেন ৭২১ জন, আর আপনার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হলো ৪৪ জন মাত্র, জয়েন্ট ইন্সপেক্টর জেনারেল ৬ জন, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল ১ জন, ইন্সপেক্টর জেনারেল ১ জন। আপনি এই লোকগুলির কত বছর লাগবে পদোন্নতি পাইতে? ওরা বুঝে যে এখানে থেকে বাদ দিয়ে যদি আমি অমুক জায়গায় নেই, তাহলে আমি ৬ বছর ১০ বছর পরে একটা পদোন্নতি পারবো, তারপরে ২০ বছরের মধ্যে আমি এটা হতে পারবো। এখানে তো কোনো সুযোগ নাই, হয় না। তা আপনি এই ব্যবস্থা যদি না করা যায়, ইন্সপেক্টরের সংখ্যা যদি না বাড়ানো যায়, তাহলে আপনি চাইলেই তো আপনি সব জায়গায় স্বাস্থ্য নিরাপত্তা আপনি নিশ্চিত করতে পারবেন না। তাদের তো আপনি মানে লজিস্টিক সাপোর্টও দিতে হবে। আপনার একটা ইন্সপেক্টর একটা মালিকের কারখানায় যে তার নিয়ম মানে না বলে তার বিরুদ্ধে অভিযোগ করবে, সে যদি যায় গেটে রিক্সায় নামে, তাহলে তো দারোয়ানই তারা বার্তা দেয় না। কেন তো বার্তা? তো আপনি তো আপনি যদি আপনার ক্ষমতা আপনি অ্যাসর্ট করতে চান, তাহলে তো আপনার কিছু শক্তিও তো লাগবে, সামর্থ্য লাগবে নাকি? ক্ষমতা লাগবে ওরকম, মর্যাদা লাগবে ওরকম। আর তারপরে আপনার ইন্সপেক্টর কমপ্লেন করলো, ওটা নিয়ে মামলা হলো, ৮ বছর ১০ বছর রায় হয় না, মানবে কেউ তাহলে? ঠিক আছে, আপনি করেন, মামলা করে দেন আমার বিরুদ্ধে। এই ব্যাপারগুলোর সমাধানের চেষ্টা করতে হবে। মাননীয় মন্ত্রী সাহেব আছেন, প্রতিমন্ত্রী সাহেব আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমার যে আমাদের আইনের কোনো প্রবলেম নাই, দায়বোধের কোনো অভাব নাই,
বাস্তবায়নটা হলো গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে শুধু তাদের সাহায্য করলে হবে না, মনিটরও করা লাগবে তারা যেন এই ক্ষমতার অপব্যবহার না করে, কিংবা ক্ষমতা থাকলে যা আছে সেটা যেন প্রয়োগ করে, লোভে করে কিংবা দুর্বলতার যে কোনো দুর্বলতার কারণে তার ক্ষমতা প্রয়োগ যেন সে ত্রুটি না করে, এগুলো খেয়াল রাখতে হবে। আজকে স্বাস্থ্য নিরাপত্তার দিন, আমি অন্য আলোচনায় যাচ্ছি না। আমি আরেকবার ধন্যবাদ জানাই যে সীমিত স্বার্থ নিয়েও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যথেষ্ট চেষ্টা করে চলেছেন। আমরা ধন্যবাদ জানাই তাদের। আমাদের দাবির মুখে, এটা অন্য কারণ না, এই যে আজকে ইন্সপেক্টর জেনারেল পদবি, ওনার পদবি ছিল চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্সপেকশন। আমরা ট্রেড ইউনিয়ন থেকে আমরা দাবি করে এটাকে আলাদা সেক্রেটারিয়েট করেছি আর কি, এটা আমাদের দাবি ছিল। ডল যেটা ডাইরেক্টর অফ জেনারেল আর কি, যে ডাইরেক্টর অফ লেবার ছিল, এখন ডাইরেক্টর জেনারেল হয়েছে। এর চিফ ইন্সপেক্টর ছিল, এখন ইন্সপেক্টর জেনারেল হয়েছে। কিন্তু এই ক্ষমতা যদি প্রয়োগ না হয়, প্রয়োগ করার সক্ষমতা যদি না থাকে, তাহলে লাভ কি হচ্ছে? গভর্নমেন্ট পরিবর্তনের ফলে যদি জনগণের কল্যাণ অধিকতর না হয়, তাহলে পরিবর্তনের লাভ কি? এটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান এটা বোঝেন বলেই পরিবর্তনের সূচনা করেছেন। মাত্র 2 মাস হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আরো 6 মাস, আরো 1 বছর আমরা ইনশাল্লাহ পরিবর্তনের ব্যবস্থা করতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।